নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিজেপি ছেড়ে তৃণমূলে অভিনেত্রী পানু মিত্র। তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে রাজ্যের শাসক দলে যোগ দিলেন পানু। নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালী ট্যাবলো ভাঙচুর। বিজেপির ভয় পেয়ে আঘাত বলছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে বিজেপিকে তুলোধনা পার্থ ভৌমিকের। দূরপাল্লার সমস্ত ট্রেনের ভাড়া বাড়িয়ে দিল রেল। এই নিয়ে বছরে দুবার বাড়ানো হলো ভাড়া। যাত্রীদের সাধ্যের মধ্যে ভাড়া রাখার পাশাপাশি পরিষেবা ও পরিচালন ব্যবস্থা টেকসই ভারসাম্য বজায় রাখা প্রয়োজন ছিল, তাই এমন সিদ্ধান্ত। আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে হাঁটল আরেক ডাবল ইঞ্জিন সরকার। এবার দিল্লিতে বাংলার মা ক্যান্টিনের আদলে চালু হলো অটল ক্যান্টিন। বড়দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ড শহর কলকাতায়। গার্ডেন ব্রিজের পাহাড়পুরে আগুনে পুড়ে ছাই অন্তত 50টি ঝুঁকি। মাথার উপর ছাদ হারালেন বেশ কয়েকটি পরিবার। বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় নতুন করে সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ। নিহত যুবকের এক সহকর্মীর দাবি, হামলা শুরু আধার কার্ড দেখতে চাওয়াকে ঘিরেই। ওড়িশার সম্বলপুরে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় নতুন করে সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ। নিহত 19 বছরের যুবক জুয়েল শেখের এক সহকর্মীর দাবি, হামলার শুরু আধার কার্ড দেখতে চাওয়াকে ঘিরেই। অভিযুক্তরা তাদের বাংলাদেশি সন্দেহ করেছিল বলে অভিযোগ। মুর্শিদাবাদের বাসিন্দা আহত শ্রমিক মাজহার খান জানিয়েছেন, বুধবার রাতে শাস্তিনগর এলাকায় তাদের অস্থায়ী ঘরে রান্না করছিলেন তারা। সেই সময় 6 জন ব্যক্তি এসে প্রথমে বিড়ি চান, এরপর পরিচয় জানতে চেয়ে আধার কার্ড দেখাতে বলে। তার অভিযোগ, ওরা প্রথমে বিড়ি চায়, তারপর আধার কার্ড, তারপরই জুয়েলের মাথা শক্ত কিছুর সঙ্গে আঁচড়ে দেয়। গুরুতর জখম অবস্থায় জুয়েল শেখকে সম্বলপুরের হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় আরও 2 শ্রমিক আহত হয়েছেন, তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। আরও এক শ্রমিকের দাবি, হামলাকারীরা তাদের বারংবার বাংলাদেশি বলে গালিগালাজ করছিল। পরিচয় নিয়ে সন্দেহ থেকেই মারধর শুরু হয় বলে অভিযোগ শ্রমিকদের পরিবারের। এই ঘটনায় 6 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উত্তরাঞ্চল রেঞ্জের আইজিপির বক্তব্য, এই খুনের ঘটনার সঙ্গে মৃত বা আহতদের নাগরিকত্ব বা পরিচয়ের কোনো সম্পর্ক নেই। বিড়ি নিয়ে বচসা থেকেই ঝামেলা শুরু হয়েছিল। পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ওই শ্রমিকেরা দীর্ঘদিন ধরেই এলাকায় বসবাস করছিলেন এবং অভিযুক্তদের সঙ্গে তাদের পূর্ব পরিচয় ছিল। ঘটনার পিছনে আরও কেউ যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে বলা হয়েছে, সম্বলপুরে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন বিজেপির দীর্ঘদিনের বাংলা বিরোধী প্রচারের সরাসরি ফল। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতারা বছরের পর বছর ধরে বাংলা ভাষাভাষীদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। সেই বিষাক্ত প্রচারই এখন রাস্তায় নেমে এসেছে বলে দাবি শাসক দলের। ঘটনাটি ঘিরে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও পরিচয় রাজনীতিকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। শপিং মলের ভেতরেই এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের এগরা শহরে। মৃত যুবকের নাম তাপস সাউ। তিনি এগরা শহরের স্মার্ট বাজারের উপরে ভূমি রিজেন্সির এক কর্মী ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শপিং মলের ভেতরেই এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে। মৃত যুবকের নাম তাপস সাউ, বয়স 22 বছর। তিনি এগরা শহরের স্মার্ট বাজারের ওপরে ভূমি রিজেন্সির কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাপস দীর্ঘদিন ধরে ওই শপিং মলে কর্মরত ছিলেন।
শুক্রবার ভোরে মলের ভেতরেই তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান অন্যান্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এগরা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এখানে কাজ করতো, সবই ঠিক ছিল, কিন্তু কি করে হঠাৎ মারা গেল আমরা তো জানি না, কিন্তু ইয়ার তদন্ত আমরা দরকার। এর মোবাইলে যে ওটিপি পড়ে গেছে ওটা খুলে লক খুলে কার সাথে কথা বলছে না বলছে সেটা খুলে জেনে নিয়ে তার উপরে একটু দোষারোপ করতে হবে। আমরা থানায় কমপ্লেন নিশ্চয়ই করা হয়েছে, আরও করব। এখানে মোটামুটি মহল যতদিন চালু হয়েছিল মানে উদ্বোধন থেকে ততদিন থেকে কাজ করছেন উনি ভালোভাবে। আমিও মাসে মাসে এখানে এসে ব্যাংকে গিয়ে টাকা দিতে আসতাম, তো এখানে দেখা করে যেতাম। দেখা করে গিয়ে সবাই সঙ্গে এখানে দেখা করে খাওয়া দাওয়া করে আমিও যেতাম। সবাই ভালোই ছিল, ঠিকই ছিল, কিন্তু কি পরিস্থিতি হলো আমরা কোনো বুঝতে পারছি না। এখন যে আমরা আমার নিজের ভাই, আমার কাকু আর কাকিমাকে যে কি করে সামলাবো সেটা আমরা ধৈর্য রাখতে পারছি না। মৃত যুবকের বাড়ি মোহনপুর ব্লকের লালবাজার পলাশিয়া এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেম ঘটিত কোনো সমস্যার কারণেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে ওই যুবক। তবে আত্মহত্যার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ নিহতের সহকর্মী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। শপিং মলের মতো একটি জনবহুল এবং সুরক্ষিত স্থানে এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। ডিম খেতে কে না ভালোবাসে। অনেকেই দিনে দুবেলায় খেয়ে থাকেন ডিম, বিশেষ করে যারা শরীর চর্চা করে থাকেন। তবে শীত পড়তেই হেসেলে উকি মারলেই আর ডিমের দেখা মিলছে না। কিন্তু কেন? এ ছবি শুধু কলকাতা নয়, দিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি সমস্ত জায়গাতেই ডিমের চড়া দাম। সহজেই শরীরে পুষ্টি যোগাতে ভরসা ডিম। অনেকেরই প্রিয় ডিম, দিনে দুবেলায় খান। তবে শীতের বেলায় অনেকের হেসেলে উকি মারলেই আর ডিমের দেখা মিলছে না। বাইরের দোকানেও একটা ডিম দিয়েই দুটো ডিমের কাজ চালানো হচ্ছে। হঠাৎ এমন কেন? বাজারে ডিমের যোগান রয়েছে, কিন্তু তার দাম ৮ টাকা, কোথাও কোথাও আবার ৯ টাকাও চাওয়া হচ্ছে এক পিস ডিমের দাম। আর এই ছবি শুধুমাত্র কলকাতায় নয়, দিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি যেখানেই যাবেন ডিমের দাম কিন্তু চড়া। সাধারণত ডিমের দাম থাকে ৭ টাকা, এখন সেই দাম ৮ থেকে ৯ টাকায় পৌঁছেছে। শীতকালে হঠাৎ কেন এত বাড়ল ডিমের দাম? ব্যবসায়ীরা বলছেন জানুয়ারি মাসে আরও দাম বাড়তে পারে। গত অগাস্ট সেপ্টেম্বরের মাসের তুলনায় ডিসেম্বরে ডিমের দাম ২৫ থেকে ৫০% বেড়েছে। পোল্ট্রি এক্সপার্টরা বলছেন এই মূল্য বৃদ্ধি কিন্তু হঠাৎ করে হয়নি। গত বছর ডিমের যোগান কম ছিল, সরবরাহ কম হচ্ছিল, সেই কারণেও দাম বাড়ছিল। এই বছর দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে পশুপালকরা। দীর্ঘদিন ধরেই যারা পোল্ট্রিতে কাজ করেন, মুরগি বা হাঁসের ডিম সংগ্রহ করেন, তারা কম টাকা পাচ্ছিলেন। এই বছর সেই ক্রয় মূল্য সংশোধন করা হয়েছে। এছাড়া এই বছরের ডিমের চাহিদাও অনেক বেড়েছে বলেই জানাচ্ছে পোল্ট্রি ব্যবসায়ীরা। বিশেষ করে ডিসেম্বরে ডিম বিক্রি অনেক বেড়েছে। শুধু নির্দিষ্ট কোনো শহর বা রাজ্যে নয়, গোটা দেশ জুড়েই ডিম বিক্রি বেড়েছে। একে তো কেক তৈরির জন্য ডিমের ব্যাপক চাহিদা থাকে, তার উপর শীতে ডিমের উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। যেমন প্রত্যেকদিন উত্তরপ্রদেশে ৫.৫ থেকে ৬ কোটি ডিমের প্রয়োজন। এরই মধ্যে ৩.৫ থেকে ৪ কোটি ডিম বাইরে থেকে আমদানি করা হয়। সেই খরচ ধরেই এখন উত্তরপ্রদেশের বাজারে এক পিস ডিমের দাম ৮ টাকা থেকে ১০ টাকা। সেখানেই আবার হোলসেল মার্কেটে ডিমের দাম ৭.৫ টাকা। ওয়াকিবহল মহল বলছে জানুয়ারিতে প্রতি ডিম পিছু আরও ১৫ থেকে ২০ পয়সা দাম বাড়তে পারে। ফলে জানুয়ারি মাস থেকেই ৮.৫ টাকাও দাম হতে পারে এক পিস ডিমের দাম। তবে মনে করা হচ্ছে ফেব্রুয়ারি থেকে আবারও ডিমের দাম একটু হলেও কমতে পারে। যারা পোল্ট্রি ব্যবসার সঙ্গে যুক্ত তারা বলছেন ৮ টাকা বেশি দাম বলা উচিত নয়। পোল্ট্রি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট রণপাল ধান্দা জানিয়েছেন যে এই রেট বরং পোল্ট্রি কর্মীদের একটু হলেও স্বস্তি দিয়েছে। কারণ প্রতি বছরই মুরগির খাবারের দাম বাড়লেও ডিমের দাম কম ছিল না। লাভ না হওয়ায় অনেকেই পোল্ট্রি ফার্ম বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, যার জেরে ডিমের যোগানেও টান পড়েছে। যদি দাম না বাড়ে তাহলে ভবিষ্যতে ডিমের যোগান আরও কমে যাবে।
তখন আরও বেশি দাম দিয়ে কিনতে হবে ডিম। হাই নিউজ নেটওয়ার্ক। আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল আরেক ডাবল ইঞ্জিন সরকার। এবার দিল্লিতে বাংলার মা ক্যান্টিনের আদলে চালু হলো অটল ক্যান্টিন। আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল আরেক ডাবল ইঞ্জিন সরকার। এবার দিল্লিতে বাংলার মা ক্যান্টিনের আদলে চালু হলো অটল ক্যান্টিন। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 102তম জন্মদিবস। এই উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান করল বিজেপি সরকার। বৃহস্পতিবার লখনৌয়ের বসন্ত কুঞ্জে একটি অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথরা। এই বিশেষ কেন্দ্রে 65 ফুট উচ্চতার অটল বিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করে দেশবাসীকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বসানো হয়েছে ভারত মাতার মূর্তিও। রাষ্ট্রপ্রেরণা স্থলের অন্যতম আকর্ষণ হল পদ্মফুলের আদলে তৈরি অত্যাধুনিক মিউজিয়াম। প্রায় ৯৮,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই জাদুঘরের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভারতের জাতীয় অগ্রগতির ইতিহাস তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা এখানে একটা ইন্টারেক্টিভ ও শিক্ষামূলক অভিজ্ঞতাও পাবেন। এই প্রকল্প নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ২৩০ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠান রাজ্যপাল আনন্দীবেন পটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। এই কেন্দ্রটি জাতীয় সেবা, সংস্কৃতির চেতনা এবং জনপ্রেরণার এক স্থায়ী তীর্থস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে চালু করলেন অটল ক্যান্টিন। দিল্লির ৪৫টা জায়গায় এই ক্যান্টিন চালু হলেও আরও ৫৫টি স্থানে দ্রুত চালু হবে অটল ক্যান্টিন। অর্থাৎ রাজধানী শহরে ১০০টি জায়গায় ৫ টাকার বিনিময়ে পাওয়া যাবে ভাত, ডাল, রুটি, সবজি, আচার। এই ক্যান্টিন উদ্বোধন করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের বেঁচে থাকতে প্রয়োজন হয় মূলত ৩টি বিষয়: রুটি, কাপড়া और मकान। কাপড় ও বাসস্থান তো দূরের কথা, দেশের প্রচুর মানুষ ২ বেলা ২ মুঠো ভাত ব্যবস্থা করতে গিয়েই হিমশিম খায়। সেই কারণেই আমাদের এই উদ্যোগ। হাই নিউজ নেটওয়ার্ক। পরিবহন নিগমের তরফে ফের ট্যুরিস্ট ট্যাক্সি সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাহাড় সমতলের গাড়ি চালকদের দড়ি টানাটানি জেরে নাকাল দশা হয় পর্যটকদের। এনজেপি অথবা বাগডোগরা নেমেও কেউ বুঝতে পারছেন না আদৌ শৈল শহরে পা রাখতে পারবেন কিনা। আর এই অবস্থায় মুশকিল আসান হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। পাহাড় সমতলের গাড়ি চালকদের দড়ি টানাটানির জেরে নাকাল দশা পর্যটকদের। এনজেপি অর্থাৎ বাগডোগরায় নেমেও কেউ বুঝতে পারছেন না আদৌ শৈল শহরে পা রাখতে পারবেন কিনা। এই অবস্থায় মুশকিল আসান হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম অর্থাৎ এনবিএসটিসি। পরিবহন নিগমের তরফে ফের ট্যুরিস্ট ট্যাক্সি সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটা হলে সামান্য খরচে পর্যটকরা পৌঁছে যেতে পারবেন পাহাড়ের গন্তব্যে। ট্যুরিস্ট ট্যাক্সি বলতে এনবিএসটিসির 25 আসনের ছোট বাস। পর্যটকরা শিলিগুড়ি থেকে ওই বাসে চেপে মাত্র ৮,০০০ টাকায় রিজার্ভ করে পৌঁছে যেতে পারবেন শৈল শহরে। এক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়বে মাত্র ৩২০ টাকা। এছাড়াও যেতে পারবেন কালিম্পং, সিকিমে। এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলছেন, পর্যটকদের 25 জনের দল তৈরি করে ট্যুরিস্ট ট্যাক্সি ভাড়া করতে হবে। অনলাইন বুকিং এর সুবিধা থাকবে, তাই পর্যটকদের সমস্যা হবে না। ফি বছর পর্যটন মরশুমে পর্যটকদের কাছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। গ্রীষ্মের মরশুমেও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছোট গাড়িতে শৈল শহরে পৌঁছতে ৩৫০০ টাকা ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এবার শীতের মরশুম শুরু হতে পাহাড় ও সমতলের গাড়ি চালকদের সংঘাত চরম আকার নিয়েছে। মঙ্গলবার থেকে সমতলের চালকরা পাহাড়ের চালকদের শিলিগুড়ি থেকে যাত্রী তুলতে বাধা দিতে শুরু করেছেন। সমাধান সূত্র খুঁজতে মঙ্গলবারই জিটিএ প্রধান অনিত থাপা পাহাড়ের পরিবহন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন, বাগডোগরা, শিলিগুড়ি জংশন এবং দার্জিলিং মোড় থেকে পাহাড়ের চালকেরা পর্যটকদের তুলতেন। এছাড়া আগাম বুকিং থাকলে শহরের নানা হোটেল থেকে পর্যটকও তুলেছেন। সমতলের চালক সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে,
পাহাড়ে উঠলেই হেনস্থা করা হতো। কোনো টুরিস্ট পয়েন্টে যেতে দেওয়া হচ্ছে না। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাহাড়ের চালকদের সমতল থেকে যাত্রী তুলতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে পর্যটকরা বিপাকে পড়েছেন। এবার তাদের পাশে দাঁড়াতে দ্রুত টুরিস্ট ট্যাক্সি চালু করতে উদ্যোগী হয়েছে এনবিএফটিসি। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন 3 বিমান সংস্থাকে ছাড়পত্র কেন্দ্রের। আগামী বছরে ভারতের আকাশে উঠতে পারে ওই 3 নতুন সংস্থার বিমান। এবার প্রশ্ন হচ্ছে, এবার কি ইন্ডিগোর একাধিপত্য কমবে? ইন্ডিগোর মনোপলি নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। সাম্প্রতিক বিমান বিপর্যয়ের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধীরা বারবার ইন্ডিগোর একচেটিয়া ব্যবসা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই অবস্থা কি এবার বদলাবে? কারণ নতুন 3 সংস্থাকে উড়ানের জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। আগামী বছরেই ভারতের আকাশে উঠতে পারে ওই 3 নতুন সংস্থার বিমান। প্রশ্ন হলো, এবার কি ইন্ডিগোর একাধিপত্য কমবে? বর্তমানে ভারতের বিমান পরিষেবা বাজারের সিংহভাগ ইন্ডিগোর দখলে। সেই কারণেই ডিজিসিএ এর পাইলটদের বিশ্রাম সংক্রান্ত নির্দেশিকা পালন করতে গিয়ে বিপদে পড়ে ইন্ডিগো। একই কারণে হেনস্থার শিকার হন দেশ বিদেশের হাজার হাজার যাত্রী। এই অবস্থায় 3 সংস্থা শঙ্খ এয়ার, আল হিন্দ এয়ার এবং ফ্লাই এক্সপ্রেসকে সক্রিয় করতে উদ্যোগে হল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এর মধ্যে শঙ্খ এয়ার আগেই ছাড়পত্র পেয়েছিল। সূত্রের খবর, আগামী বছরেই যাতে ভারতের আকাশে উড়ান দেয় এই 3 সংস্থার বিমান, সেই বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ভারতের আকাশপথের 64.2% এখন ইন্ডিগোর দখলে। এয়ার ইন্ডিয়ার দখলে 27.3%, অর্থাৎ 2 সংস্থা নিয়ন্ত্রণ করছে বাজারের 91.5%। ডিজিসিএ এই নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নিয়ম তৈরি করে 2024 সালের জানুয়ারি মাসে। তখনই জানানো হয়েছিল 6 মাস পর 1 জুন থেকে নতুন নিয়ম বলবৎ হবে। কিন্তু ইন্ডিগোর অনুরোধে তা পেছানো হয় 2025 সালের 1 মার্চ পর্যন্ত। মার্চে জানানো হয় 2টি পর্যায়ে নতুন নিয়ম চালু হবে। প্রথম পর্যায় 1 জুলাই, পরেরটি 1 নভেম্বর থেকে। সেই ডেডলাইনও ইন্ডিগো মানেনি। ফলে ডিসেম্বরে শীতকালীন শিডিউল চালু হতে না হতেই ভেঙে পড়ে পুরো ব্যবস্থা। যাদের দিনে 2300 বিমান ওঠানামা করে তাদের উড়ান সংখ্যা কমে যায় 500-রও বেশি। হাহাকার দেখা দেয় প্রতিটি বিমানবন্দরে। চরম ভোগান্তি হয় যাত্রীদের। এরপরেই সংস্থাটির আধিপত্য প্রশ্ন ওঠে। ইন্ডিগোর পরিষেবা বিভ্রাট নিয়ে আদালতে মামলাও হয়। এই পরিস্থিতিতে নয়া সংস্থার উড়ান চালু হলে ইন্ডিগোর একচেটিয়া ব্যবসায় কিছুটা ছেদ পড়বে। বুধবার শঙ্খ এয়ার, আল হিন্দ এয়ার এবং ফ্লাই এক্সপ্রেসকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি সমাজ মাধ্যমে জানান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। হাই নিউজ নেটওয়ার্ক। অযোধ্যার রাম মন্দিরে এবার কর্ণন ধাঁচের রাম মূর্তি। মহাসমারোহে স্থাপিত হবে রত্নখচিত বিগ্রহ। আগামী সোমবার ভক্তদের সমাগমে রাম মন্দিরে তৈরি হবে এক অনন্য মুহূর্ত। কর্ণাটকের এক শিল্পী নির্মিত কন্নড় ধাঁচের এক রাম মূর্তি বসবে অযোধ্যার রাম মন্দিরে। মূল্য প্রায় 25 থেকে 30 কোটি টাকা। আগামী সোমবার 29শে ডিসেম্বর মূর্তিটি স্থাপনের দিন সাধু সন্ত ও ভক্তদের সমাগমে রাম মন্দিরে তৈরি হবে এক অনন্য মুহূর্ত। জানা গিয়েছে মূর্তিতে থাকবে সোনা, রূপো ও রত্ন। দক্ষিণ ভারতীয় ধাঁচে নির্মিত হয়েছে এটি। শিল্পীর নাম জয়শ্রী ফরিশ। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। বহু মন্দিরে বিগ্রহ দান করে থাকেন তিনি। এবার সেই জয়শ্রী রাম মন্দিরে দান করছেন মহার্ঘ রাম বিগ্রহটি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ডক্টর অনিল মিশ্র জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় তাঞ্জোর ধাঁচের রাম মূর্তিটি 4 কুইন্টাল ওজনের, দৈর্ঘ্যে 7 ফুট 10 ইঞ্চি। তার কথায় বেঙ্গালুরুর বাসিন্দা দানশীল জয়শ্রী ফরিশ একজন চিত্রশিল্পী ও ভাস্কর। তিনি দেশের বিভিন্ন মন্দিরে তার তৈরি শিল্পকর্ম দান করেছেন। এবার অযোধ্যা রাম মন্দিরের জন্য একটি মূর্তি দান করেছেন তিনি। মূর্তিটি 29শে ডিসেম্বর উন্মোচন করা হবে বলে আমরা এখনও সেটি ভালোভাবে দেখার সুযোগ পাইনি। তিনি আরও জানান, বিগ্রহ স্থাপনের জন্য সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং 29শে ডিসেম্বরের শুভক্ষণে মন্দিরের প্রাঙ্গণে প্রতিমাটি স্থাপন করা হবে।
সন্ত তুলসীদাস মন্দিরের কাছে আঙ্গাত টিলার দিকে অবস্থিত থাকবে বিগ্রহটি। ডক্টর মিশ্র জানাচ্ছেন, বিশ্বাস ও ভক্তির নতুন কেন্দ্র হয়ে উঠতে চলেছে নতুন মূর্তিটি। অর্থাৎ অযোধ্যা আবারও এই বার্তা দিতে চলেছে যে ভগবান রামের এই নগরী শুধু একটা বিশ্বাসের কেন্দ্র মাত্রই নয়, সেই সঙ্গেই ভারতের শাশ্বত সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক প্রাণবন্ত প্রতীকও। উল্লেখ্য 2020 সালের 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024-এর 22শে জানুয়ারি সেই মন্দিরের উদ্বোধন করেন তিনি। বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দিরের মূল নকশা 1988 সালে আহমেদাবাদের আশিস সোমপুরার তৈরি করেন। ঐতিহ্যবাহী নাগারার আদলে তৈরি করা হয় অযোধ্যার রাম মন্দির। হাই নিউজ নেটওয়ার্ক। বছরের শেষ দিনেই সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ, কারণ 31শে ডিসেম্বর দেশজুড়ে বন্ধের ডাক দিয়েছেন ডেলিভারি এবং গিগ কর্মীরা। ফলে সুইগি, জোম্যাটো, জিপটো, ব্লিঙ্কিট সহ একাধিক ই কমার্স এবং কুইক কমার্স প্ল্যাটফর্মে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা। বছরের শেষ ভাগ মানেই উৎসব, পার্টি আর শেষ মুহূর্তে কেনাকাটার তোড়জোড়। অনলাইনে অর্ডার দিলেই মিনিটের মধ্যে জিনিসপত্র দরজার সামনে আসে, এটাই শহরবাসীর অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু এই বছর শেষ দিন সেই ছক ভাঙতে চলেছে ডেলিভারি ম্যানরা, কারণ 31শে ডিসেম্বর দেশজুড়ে বন্ধের ডাক দিয়েছে ডেলিভারি ও গিগ কর্মীরা। ফলে সুইগি, জোম্যাটো, জেপ্টো, ব্লিঙ্কিট, অ্যামাজন, ফ্লিপকার্ট সহ একাধিক ই কমার্স ও কুইক কমার্স প্ল্যাটফর্মে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা। ডেলিভারি কর্মীদের অভিযোগ, উৎসবের মরশুমে শেষ মুহূর্তে ডেলিভারি সামলাতে গিয়ে তাদের উপরে প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। দীর্ঘদিন কাজ করানো হলেও ন্যায্য পারিশ্রমিক মিলছে না তাদের। কাজের পরিবেশ যেমন নিরাপদ নয়, তেমনি সামাজিক সুরক্ষাও প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় প্রতিবাদী বন্ধের পথে হাঁটছে কর্মীরা। সূত্রের খবর, 25শে ডিসেম্বরের তুলনায় 31শে ডিসেম্বর আরও জোরদার আন্দোলনের পরিকল্পনায় রয়েছে। তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন ও ইন্ডিয়ান ফেডারেশন অব অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স যৌথ বিবৃতিতে জানিয়েছে, উৎসবের পিক আওয়ারে ডেলিভারি কর্মীরা সিস্টেমের শিরদাঁড়া, অথচ সেই সময়তেই তাদের উপরে বাড়তি চাপ দেওয়া হয়। অযৌক্তিক টার্গেট পূরণ করতে গিয়ে অনেক সময় জীবন শেষ হয়ে যায়, আয় কমছে, অথচ কাজের চাপ বেড়েই চলেছে। সামান্য অভিযোগ বা টার্গেট পূরণ না হলে আইডি ব্লক করে দেওয়া হচ্ছে, যার ফলে রাতারাতি কাজ হারাচ্ছে বহু কর্মীরা। বিক্ষোভরত কর্মীদের মূলত একটাই দাবি, স্বচ্ছ ও ন্যায্য বেতন কাঠামো। বিশেষ করে 10 মিনিট ডেলিভারি পরিষেবা প্রত্যাহারের দাবি জোরালো। তাদের বক্তব্য, দ্রুত ডেলিভারির চাপে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি আইডি ব্লকিং ও অযৌক্তিক জরিমানার নিয়ম তুলে নেওয়ার দাবিও উঠছে। কর্মীদের জন্য বাধ্যতামূলক সেফটি গিয়ার, নিশ্চিত কাজের সুযোগ ও কর্মক্ষেত্রে সম্মান দেওয়ার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, গ্রাহকদের আচরণ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন ডেলিভারি কর্মীরা। তাদের দাবি, গ্রাহকরা যেন তাদের মানুষ হিসেবে গণ্যই করেন না। এই সচেতনতার দরকার। নির্দিষ্ট কাজের সময় বাধ্যতামূলক বিশ্রামের সুযোগ, টেকনিক্যাল সাপোর্ট, চাকরির নিশ্চয়তা, স্বাস্থ্য বীমা, দুর্ঘটনার কভারেজ ও পেনশনের মতো দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষার দাবিও তুলেছেন তারা। এই পরিস্থিতিতে সরকারকে হস্তক্ষেপের আবেদনও জানানো হয়েছে। তাদের বক্তব্য, শুধু কর্পোরেট প্ল্যাটফর্মের ওপর নির্ভর না করে গিগ কর্মীদের অধিকার রক্ষার স্পষ্ট নীতি দরকার। সব মিলিয়ে উৎসবের মরশুমে অনলাইন অর্ডার নির্ভর শহরের জীবনে বড় ধাক্কা আসতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এবার বড়দিন বা নিউ ইয়ারের দরজায় কড়া নাড়বে কিনা ডেলিভারিরা, তা অনেকটাই নির্ভর করছে এই বন্ধের গতি প্রকৃতির ওপরে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। আরো অন্যান্য খবর দেখতে নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।